স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 3-এর 29 নং সৃজনশীলটি সমাধান করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে বলা হয়েছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। প্রস্থ বলছে দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। তার মানে দৈর্ঘ্য বলতেছে 15 মিটার, উচ্চতা বলতেছে 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এখন জিজ্ঞেস করা হচ্ছে কতে ঘরের পরিসীমা নির্ণয় করো। দেখুন, পরিসীমা যদি আমি বের করতে চাই তাহলে পরিসীমার সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য লাগবে, যা আমাদের এখানে দেওয়া আছে 15 মিটার দৈর্ঘ্য। আর প্রস্থ যদি বের করতে চাই, প্রস্থ বলেছে দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। ঠিক আছে, তাহলে যেমনটা দেওয়া আছে দৈর্ঘ্য সমান 15 মিটার তা লিখে নিয়েছি। প্রস্থ বলেছে দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। তাহলে দৈর্ঘ্য আছে আমাদের 15-এর 3 ভাগের 2 অংশ বলছে না, 3 ভাগের 2 অংশ। ওখানে একটা কথা বলা আছে, প্রস্থ দৈর্ঘ্য এর বলছে তখন গুণ দিতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন তাহলে 3কে 15 দিয়ে কাটলে 3 5 হয় 15, তাহলে 5 দুগুণে হবে কত? 10। তাহলে প্রস্থ পেয়ে গেলাম 10 মিটার। তাহলে সুতরাং ঘরের পরিসীমা আমরা বের করে ফেলতে পারতেছি। সুতরাং ঘরের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দিব, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 এর পর ব্র্যাকেট শুরু হয়েছে, মাঝখানে কিছু নাই, তার মানে গুণই বোঝানো হচ্ছে। দৈর্ঘ্য যোগ প্রস্থ বলেছে, দৈর্ঘ্য আছে 15, প্রস্থ আছে 10। তাহলে 15 যোগ 10 মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ, বাইরে মিটার লিখে দিব। তাইলে 2 গুণ 15 আর 10 যোগ করলে হয় 25, বাইরে ব্র্যাকেট করে মিটার লিখে দিব। তাহলে 25 দুগুণে কত হয়? 50। তাহলে 50 মিটারই হলো ঘরের পরিসীমা। তাহলে এতটুকু ক নাম্বার শেষ হলো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার খ নাম্বার দেখব। এখানে বলেছে মেঝের উল্লেখিত স্থান বাদাই করতে কতটি পাথরের প্রয়োজন পড়বে। দেখুন, মেঝের কি বলছে? উল্লেখিত স্থান বাদাই করতে। দেখি এখানে কি বলছে মেঝের নিয়ে। ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত এত, মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে, মানে 1 মিটার ফাঁকা রেখে বলতেছে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। ঠিক আছে, 1 মিটার একটা ফাঁকা রাখতে বলছে, মানে ঘরের মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটারের বর্গাকার পাথর বসানো হলো। চলুন দেখি। দেখুন, দেওয়া আছে দৈর্ঘ্য সমান এত, ক হতে পাইছি প্রস্থ এত। ঠিক আছে, এখন বলতেছে এটা ধরুন একটা ঘরের মেঝে, যার দৈর্ঘ্য হলো 15 মিটার। ঠিক আছে, প্রস্থ হলো আপনার 10 মিটার। এখন বলতেছে 1 মিটার মেঝে আছে। ওকে, 1 মিটার মেঝে চারদিকে আমার খালি রাখতে বলতেছে। তাহলে আমি 1 মিটার খালি রাখি। ওকে, 1 মিটার খালি রাখতেছি। এখন দেখুন, চারদিকে 1 মিটার করে খালি রাখতে বলছে, তাহলে আমি 1 মিটার খালি রাখছি। এখন 1 মিটার খালি রেখে মাঝখানের যতটুকু জায়গা, এখানের মধ্যে আমি যদি 50 সেন্টিমিটারের বর্গাকার পাথর বসিয়ে থাকি, তাহলে কতটি পাথরের প্রয়োজন পড়বে এই মাঝখানের বক্সটাতে, সেটাই আমার থেকে জানতে চাওয়া হয়েছে। তো সেটা যদি আমি বের করতে হয়, তো কীভাবে বের করব? এটা একটা মাত্র উপায় আছে। আপনার মাঝখানের যতটা অংশ আছে, মানে মাঝখানের এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে এবং পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। যদি এই দুইটা ক্ষেত্রফল পেয়ে যান, দুজনের ভাগ করতে পারেন, তাহলে খুব সহজে হবে। কিন্তু এখন এই যে এই ভিতরের পুরো অংশের ক্ষেত্রফল যদি আপনার জানতে চাওয়া হয়, কিভাবে করবেন? দেখুন, এতটুকু অংশের দৈর্ঘ্য এবং এতটুকু অংশের প্রস্থ প্রয়োজন, তাহলে ক্ষেত্রফল বের করা খুব ইজি হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য যদি বের করতে হয়, কিভাবে করবেন? এখানে 15 মিটার অলরেডি বাইরের দৈর্ঘ্যে আছে, তার মধ্যে এদিকে 1 মিটার কেটে ফেলছে এতটুকু অংশে, এদিকে 1 মিটার কেটে ফেলছে 1 মিটার। ঠিক আছে, তাহলে এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, দুইবার 1 মিটার কাটছে না? তাহলে এই দৈর্ঘ্যের পরিমাণ খুব সহজে বের করা যাবে। কিভাবে দেখাই আপনাকে। 1 মিটার মেঝে রেখে 1 মিটার রেখে বাকি রেখে লিখি, 1 মিটার বাকি রেখে ঘরের মেঝের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? ঘরের মেঝের দৈর্ঘ্য। তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য কী হবে? আপনার এমনিতে আছে 15 মিটার, তাহলে 15 লিখে ফেলি। তার থেকে বিয়োগ যাবে কত? এদিক থেকে 1 মিটার যাচ্ছে, এদিক থেকে 1 মিটার যাচ্ছে। তাহলে 1 মিটার কয়বার যাচ্ছে? 2 বার যাচ্ছে। তাহলে 1 গুণ 2 লিখতে পারতেছি। তাই সেটা যদি লিখি, তাহলে 15 বিয়োগ 2 একে 2, তাহলে বাইরে মিটারটা লিখে ফেলতে পারতেছি। প্রথম লাইনে লিখে নিয়ে আপনারা লিখে ফেলবেন। 15 থেকে 2 গেলে হয় 13, তাহলে 13 মিটার হলো 1 মিটার বাকি রেখে ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 13 মিটার। ঠিক একইভাবে আমরা প্রস্থটাও বের করে ফেলবো। ঠিক
ডট ডট দিয়ে দিয়ে ঘরের মেজের এবার প্রস্থটা বের করব। তাহলে প্রস্থ এমনিতে কত আছে? 10 আছে, 10 আছে পুরোটা। এখন এই পুরো 10 থেকে এদিকে 1 মিটার কেটে ফেলছে আপনার, এদিকে 1 মিটার কাটছে, এদিকে 1 মিটার কাটছে, তার মানে 2 বার 1 মিটার কাটাতে, তাই 10 বিয়োগ 1 গুণ 2, তাহলে 1 গুণ 2 মানে কি? 2 একে 2, তাই 10 থেকে 2 যদি বিয়োগ হয়ে যায় তাহলে আপনি পাবেন 8 মিটার। এতটুকু আশা করি ক্লিয়ার। তাইলে এই 1 মিটার বাকি রেখে ঘরের মেজের ক্ষেত্রফল পেয়ে যেতে পারতেছেন। তাহলে আমি একেবারে ডট ডট দিয়ে দিই, 1 মিটার বাকি রেখে ঘরের মেজের ক্ষেত্রফল। তা ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য বের হয়েছে 13, প্রস্থ বের হয়েছে 8, তাহলে 13 গুণ 8। বাইরে যেহেতু মিটার আছে, মিটার লিখবো, তার আগে কি লিখবো আমরা? যেহেতু ক্ষেত্রফল বের করতেছি, বর্গ শব্দটা লাগিয়ে দিব। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝে গেছেন। তাহলে 13 আর 8 গুণ করলে 8 13 হয় আমাদের 104, তাহলে 104 বর্গ মিটারই হলো আমাদের 1 মিটার বাকি রেখে ঘরের মেজের ক্ষেত্রফল। এখন আমাদের বের করতে হবে কি? পাথরের ক্ষেত্রফল। দেখুন এখানে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। তাহলে 50 সেন্টিমিটারের পাথরের কথা বলছে, যেটা বর্গাকার। তাহলে আমরা 50 সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসব। কেন? কারণ এগুলো মিটারে আছে। আপনার কিসে আছে? মিটারে আছে। কাজেও আমরা বের করছি কি? ক্ষেত্রফল যেটা বের করছি সেটাও আমরা মিটারে বের করলাম। তাহলে আমরা পাথরের ক্ষেত্রফল বের করতে চাইলে পাথরের এক বাহুর দৈর্ঘ্য বা পাথরের বাহুর দৈর্ঘ্য লিখে দিব। পাথরের বাহুর দৈর্ঘ্য আমাদের কি দেওয়া আছে? 50 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা তাকে মিটারে আনবো, কেন? এখানে মিটারে আছে। তাহলে 50 সেমি বা সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি মিটারে আনতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। কারণ কেন? আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাই যদি আমি 100 দিয়ে ভাগ করি তৎক্ষণাৎ আমি এর পাশে মিটার শব্দটা লাগিয়ে দিতে পারতেছি। তাহলে 50 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে পাবো 0.5। তাহলে 0.5 মিটার হবে আমাদের পাথরের বাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এই পাথরের ক্ষেত্রফলটা বের করা এখন আমাদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। তাহলে পাথরের ক্ষেত্রফল বের করব। পাথরের ক্ষেত্রফল, পাথরের ক্ষেত্রফল বের করা খুবই ইজি। যেহেতু আমাদের বলছে পাথরটি বর্গাকার, তাহলে বর্গের সূত্র কি আপনার? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য অথবা বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার দিয়ে দিলেই একেবারে ফুরিয়ে গেল। তাহলে বাহু আছে আপনার 0.5, তাকে স্কোয়ার করে দিলাম, বাইরে বর্গ লাগিয়ে আপনার একক কি আছে? মিটার। তাহলে মিটার লিখে দিতে পারলাম। 0.5কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে 0.25 পাবেন, আর 0.25 বর্গ মিটার পেয়ে গেলেন। এখন কতটি পাথর লাগবে? তাহলে লিখে ফেলতে পারেন। পাথরের প্রয়োজন পড়বে। কিসের প্রয়োজন পড়বে? পাথরের প্রয়োজন পড়বে। পাথরের প্রয়োজন পড়বে। তাহলে পাথরের প্রয়োজন কতটুকু পড়বে সেটা আমি আপনাকে আগেই বলছিলাম, যে 1 মিটার বাকি রেখে ঘরের মেজের ক্ষেত্রফল দিয়ে আপনি যদি পাথরের ক্ষেত্রফলকে ভাগ করেন খুব সহজে বের করতে পারবেন। তাহলে ভাগ করা দিলাম। তাহলে পাথরের ঘরের মেজে বাকি রেখে, মানে 1 মিটার বাকি রেখে ঘরের মেজের ক্ষেত্রফলটা বেরিয়েছে 104, আর এটা লিখি আগে 104। আর পাথরের ক্ষেত্রফল বেরিয়েছে 0.25। বাইরে লিখে দিব টি, কারণ এটা ভাগ করলেই আমাদের মানটা চলে আসবে। তাহলে চলুন ক্যালকুলেটারে দেখি। তাহলে ক্যালকুলেটারের মান আসতেছে 416। 416ই তাহলে আমাদের গন্তব্য আনসার হলো। তাহলে 416টি পাথরের প্রয়োজন পড়বে। এটাই হলো আমাদের খ নাম্বারের উত্তর। এবার দেখা যাক গ নাম্বার। এখানে বলেছে আপনার ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। দেখুন এখানে ঘরের দৈর্ঘ্য এবং ঘরের উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। আর প্রস্থ আমরা বের করে নিয়েছিলাম। আর এখানে একটা কথা বলা আছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, ঠিক আছে। 0.00129 গুণ ভারী। তাহলে এই ভারী কিসের তুলনায়? পানির তুলনায়। তাই পানির সাথে যদি আমি বায়ুর তুলনা করতে চাই, এখানের মধ্যে আমাদের আয়তনের একটা পরিমাণ প্রয়োজন হবে। আর যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে কত কিলোগ্রাম বায়ু আছে ঘরটিতে, এটা যদি আমাদের বের করতে হয় তাহলে ঘরটির কথা যখন বলছে ঘরের আয়তনই আমরা বের করে নেব। দেখুন দেওয়া আছে দৈর্ঘ্য সমান 15 মিটার, উচ্চতা সমান 4 মিটার। ক থেকে পাইছিলাম আমরা প্রস্থ 10 মিটার। তাহলে আমরা খুব সহজে ঘরটির আয়তন বের করে ফেলতে পারতেছি। ঘরটির আয়তন সমান দিব। ঘরটির আয়তন সমান, আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাই দৈর্ঘ্য আছে 15, গুণ দিয়ে প্রস্থ, প্রস্থ হলো আমাদের 10, গুণ উচ্চতা, উচ্চতা হলো আমাদের 4। এতটুকু তো বুঝে গেছি। যেহেতু আয়তন বের করতেছি ঘন শব্দটা উচ্চারণ করতে হবে, আর এখানে মিটার আছে তাহলে মিটার লিখে দিব। ক্লিয়ার এতটুকু? এখন আমরা যদি গুণ করি 10 15 হয় আপনার 150। 150-এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে হয় 600। তাহলে 600
ঘনমিটারে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু আমাদের বলা হয়েছে যে বায়ু পানির তুলনায় এত এত গুণ ভারী, মানে 0.00129 গুণ ভারী। এখন যেহেতু পানির সাথে বায়ুর একটা যে তুলনা করছে, তাহলে আমি যদি পানির, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার সমান 1 গ্রাম, ঠিক আছে, তাহলে আমাদের ঘন সেন্টিমিটারে এটাকে নিয়ে যেতে হবে, ঘরের আয়তনটাকে। তাহলে ঘন শব্দের অর্থ হলো 3, ঘন শব্দের অর্থ কত? 3। তাহলে মিটারকে আমরা যদি সেন্টিমিটারে নিতে চাই 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে দেখুন ঘন যেহেতু লাগানো আছে, মানে ঘন বলতে 3, তার মানে 3টা মিটারের কথা আমাদের বলা হয়েছে। তাই 3টা মিটারকে আমি সেন্টিমিটারে নিতে চাইলে 3টা 100 গুণ করতে হবে না, যেহেতু মিটারকে সেন্টিমিটারে নিতে হলে 100 গুণ করতে হয়। এখন 3টা মিটারকে নিতে হচ্ছে, তাহলে 3টা 100 আমাদের গুণ করা লাগবে। এতটুকু তো আশা করি বুঝে গেছি। যে মাত্র এটা গুণ করব তাহলে এটা ঘন সেন্টিমিটার হয়ে যাবে। তাই 6 একে 6, 6 একে 6, 6 একে 6, 0 2টা 4টা 6টা 8টা, তাহলে 2 4 6 8, এইটা লিখে আমরা ঘন সেন্টিমিটারে পরিণত হয়ে গেল। আশা করি এতটুকু পরিমাণে আমরা বুঝে গেছি। যেহেতু পানির কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 1 ঘন সেন্টিমিটার। পানির ওজন সমান 1 গ্রাম। আমরা এটা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত গ্রাম? 1 গ্রাম। এতটুকু তো বুঝে গেছি। তাহলে ওখানে যেহেতু বলে দিয়েছে যে পানির তুলনায় 0.29 গুণ ভারী, ঠিক আছে, তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি 1 গ্রাম হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে বলুন তো? 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে? যেহেতু বায়ু বলছে পানির তুলনায় 0.00129 গুণ ভারী, তাহলে পানির ওজন আছে অলরেডি 1, তার থেকে কত গুণ ভারী বলছে? 0.00129 গুণ ভারী। তো গুণ বলছে না, তাহলে গুণ করে দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু পর্যন্ত বুঝে গেছি 0.00129, 0.00129, মানে এই দুইটা গুণ করলে আমরা এটাই পাচ্ছি। ওকে, এতটুকু তো বুঝে গেলাম। এখানে গ্রাম শব্দটা লাগিয়ে রাখতে পারতেছি। এখন দেখুন আমাদের ঘরের আয়তন কত, এটা এত ঘন সেন্টিমিটার হলো আমাদের ঘরের আয়তন। এখন ঘরের যতটুকু আয়তন, মানে ঘরটা যতটুকু অংশ, সেখানে তো ততটুকু পরিমাণে বায়ু থাকবে, মানে আয়তন যতটুকু বায়ু ততটুকু থাকবে। তাহলে আয়তন দিয়ে আমি বায়ু কত গ্রাম আছে সেটা বের করে ফেলতে পারতেছি। সুতরাং আমরা 6 এরপর 8টা শূন্য আছে, তাহলে 6 1 2 3 4 5 6 7 8, তাহলে ঘন সেন্টিমিটার লিখতে পারতেছি। ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, তা বায়ু বরাবর ডট ডট দিলাম, ওজন দিলাম। তাহলে 6 লক্ষ ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, মানে যে গড়টার ওজন বের করতে বলছে, মানে যে গড়টাতে বায়ু আছে সে বায়ু কত কিলোগ্রাম জিজ্ঞেস করা হয়েছে। তাহলে গড়টার আয়তন যতটুকু, তাতে ততটুক পরিমাণেই আমার বায়ু থাকবে। তাহলে আমার ততটুক মানে কি, এই যে এতটুকু ঘন সেন্টিমিটার বেরিয়েছে, এতটুকু ঘন সেন্টিমিটারেই বায়ু থাকবে, আর এই বায়ুরই আমরা ওজন বের করতেছি। তাহলে বের করতে হলে তাহলে 1 থেকে বেশি হয়েছে গুণ করে দেন। তাহলে এখানে আছে আপনার 0.00129, তার সাথে আমরা 6 1 2 3 4 5 6 7 8 গুণ করে দিব, বাইরে লিখে দিব গ্রাম। বাইরে কি লিখে দিব? গ্রাম লিখে দিব। এখন আমরা ক্যালকুলেটরে দেখব এটা গুণ করলে কত আসে। যদি আমরা গুণ করি তাহলে আসে 7,74,000। তাহলে গুণ করলে পেলাম 7,74,000 গ্রাম। এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে বায়ু কত কিলোগ্রাম হবে। তাহলে কিলোগ্রামে নিতে হলে আমাদের কি করতে হবে? আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে আমরা 1000 দিয়ে এই গ্রামটাকে ভাগ করলে তাহলে আমরা কিলোগ্রামে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে 7,74,000 লিখলাম, এখানে লিখে দিলাম কিলোগ্রাম। ক্লিয়ার? যে মাত্র 1000 দিয়ে ভাগ করছি তো এই মাত্রই আমাদের কিলোগ্রামে পরিণত হয়েছে। তো একটা শূন্য কেটে গেল, দুইটা শূন্য কেটে গেল, তিনটা শূন্য কেটে গেল, 774কে 1 দিয়ে ভাগ করলে 774ই হবে। তাহলে উত্তর হচ্ছে 774 কিলোগ্রাম। এটাই হলো আমাদের গন্তব্য আনসার।